আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে দেখছেন সকলকে সালাম ও শুভেচ্ছা। আজকের আলোচনার বিষয় হলো নতুন বসন্ত এবং আমার চিন্তা। নতুন বসন্ত বলতে এখানে যেটাকে আমি বুঝিয়েছি সেটা হলো, আপনারা অধিকাংশ মানুষই বুঝে গিয়েছেন, সেটা হলো বাংলাদেশের নতুন করে আরেকবার জন্ম নেওয়া, যেটাকে আমি নতুন বসন্ত বুঝিয়েছি। এবং আমার চিন্তা বলতে এখানে এখন যারা সরকারে আছে তারা কারা কারা এই দেশটাকে পরিচালনা করছে, কাদের আসলে করা উচিত, আমাদের ব্যবহার আসলে কেমন হওয়া উচিত, এবং এই বাংলাদেশ রাষ্ট্রটাকে সুন্দরভাবে উপস্থাপন করতে হলে বিশ্বের সামনে আমাদের নাগরিক হিসাবে কি কি দায়িত্ব আছে, নাগরিক হিসাবে আমাদের কি করা আসলে উচিত, সেই বিষয়গুলো কিছুটা কিঞ্চিত পরিমাণ আমি বলার চেষ্টা করব। সর্বপ্রথম কথা হলো, নতুন বসন্তে যারা নেতৃত্ব দিয়েছে, রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হয় এ বিষয়ে তারা এক একজন ধরে নেন যে অনেক বড় পণ্ডিত। তাদের বয়স কম হতে পারে, কিন্তু তারা এই বিষয়গুলো খুব ভালোভাবে আয়ত্ত করেছে। এবং তাদের ভিতরে অন্যতম একজন হলো মাহফুজ আলম, যাকে বাংলাদেশ গতকালকে আমাদের প্রধান উপদেষ্টার সহকারী হিসেবে নিয়োগ দিয়েছে। তো রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে এর জন্য তাদের যথেষ্ট পরিমাণ জ্ঞান আছে। তারা লেখাপড়া করে গবেষণা করে একটা অভ্যুত্থান ঘটিয়েছে। তাদের এই যে অভ্যুত্থানটি ঘটেছে, এটা আপনারা হয়তো অনেকে চিন্তা করতে পারেন অভ্যুত্থানটি হয়ে গেছে। না, এটা প্রবাবিলিটি থিওরি না, হয়ে গেছে এরকম কিছুই না। এটা দীর্ঘদিনের একটা মাস্টার মাইন্ডের পিছনে কাজ করেছে। দীর্ঘদিন ধরে তারা এই রাষ্ট্রকে কিভাবে সুশৃঙ্খলিত করা যায়, রাষ্ট্রকে কিভাবে নতুন করে গঠন করা যায়, এইরকম চিন্তা ভাবনা তারা করেছে। এরপর এসে তারা সংগঠিত হয়েছে এবং বাংলাদেশের সব মানুষকে তারা সংগঠিত করেছে। যেটি সব থেকে বড় একটি বিষয়, সেটি হলো বাংলাদেশের সব মানুষকে, সকল শ্রেণী পেশার মানুষকে এই গণ অভ্যুত্থানে সংগঠিত করেছে তারা। এই গণ অভ্যুত্থানটি শুধুমাত্র 6 জন বা 12 জন সমন্বয়কে করে নাই। বাংলাদেশের প্রত্যেক শ্রেণীর পেশার মানুষ এই গণ অভ্যুত্থানের অংশীদার। তারা প্রত্যেকেই এই গণ অভ্যুত্থান করেছে। এজন্যই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে, যেমনটি আপনারা দেখেছেন। আমি যে কথাটি বলতে চাচ্ছিলাম সেটি হলো, রাষ্ট্র কিভাবে চলছে, রাষ্ট্র কারা পরিচালনা করছে, তাদের যোগ্যতা কি, এ বিষয়ে অনেকেই প্রশ্ন করছেন, অনলাইনে দেখা যাচ্ছে। প্রশ্ন আপনারা করেন, আপনাদের সেই স্বাধীনতা আছে, কিন্তু একটু রিসার্চ করে করেন, তাদেরকে একটু গবেষণা করেন যে কারা এই রাষ্ট্রটা আসলে পরিচালনা করছে, তারা কারা, কাদের হাতে আমাদের দেশকে তুলে দিলাম, তারা কারা আসলে, সেটা আপনারা একটু বোঝার চেষ্টা করুন। তো এখানে অধিকাংশই ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এবং তারা সরকার কিভাবে গঠন করতে হবে সে বিষয়ে তারা অনেক ভালো জানে, যতটুকু আমি তাদেরকে রিডিং করে জানতে পারলাম আর কি। আপনারা যদি তাদেরকে রিডিং করেন, তাদের কর্মকাণ্ডগুলো দেখেন, সাধারণত এখন রিডিং করতে গেলে আপনার সরাসরি যেয়ে তার সাথে সাক্ষাৎ করতে হবে, বিষয়টি এমন নয়। আপনি দূর দেশে থেকেও পৃথিবীর কোন এক কোণের মানুষও আপনি তাকে রিডিং করতে পারবেন। যেমন তার ফেসবুক অ্যাক্টিভিটি দেখে, তার টুইটার অ্যাক্টিভিটি দেখে, তার
দৈনন্দিন যে কাজগুলো আছে সেগুলো দেখে আপনি যে কোনো ব্যক্তিকে রিডিং করতে পারবেন। তো ঠিক এই বাংলাদেশ যারা এখন পরিচালনা করছে তাদেরকে কিন্তু আমরা সহজেই রিড করতে পারি। তার দীর্ঘ কয়েক বছরের ফেসবুকের যে কর্মকাণ্ড সেগুলো দেখলে কিন্তু আমরা তাদেরকে রিড করতে পারি যে তাদের জ্ঞানের সীমানা কত দূর, তারা রাষ্ট্র সম্পর্কে কি চিন্তা করে এবং রাষ্ট্রটাকে আদৌ একটা ভালো রাষ্ট্র হবে নাকি পরিকল্পনার অভাবে আমরা অন্ধকারে নিমজ্জিত হয়ে যাব। এটা আপনাদেরকে ভাবতে হবে। আপনি একজন রাষ্ট্রের নাগরিক, শুধু ফেসবুকে কোনো ঘটনা পালাম আর সেটাকে শেয়ার করে দিলাম যাচাই বাছাই করা ছাড়া, এইটা আসলে আমাদের কাজ হওয়া উচিত নয়। এবং এই কাজগুলো যদি আমরা কন্টিনিউয়াসলি করে থাকি তাহলে আমাদের কি হবে? আমাদের ভবিষ্যৎ ভালো হবে না, আমরা আদর্শ রাষ্ট্র গড়ে তুলতে পারবো না। কারণ আদর্শ রাষ্ট্র গড়ে তুলতে হলে সর্বপ্রথম যে কথাটি লাগবে, আদর্শ জনগণ লাগবে। তো আমরা জনগণ যদি আদর্শ না হই তাহলে আমরা আদর্শ রাষ্ট্র আদৌ গড়ে তোলা সম্ভব নয়। অনেকে বলে থাকে আমাদের রাষ্ট্রটাকে করতে হবে সিঙ্গাপুরের মতো, আমাদের রাষ্ট্রটাকে করতে হবে পশ্চিমা সভ্যতাদের মতো, আমাদের রাষ্ট্র করতে হবে উন্নত, অনেক উন্নত। কিন্তু আসলে তারা পলিসিগুলো জানে না, পলিসিগুলো বলে না। যেটা এইভাবে বলা উচিত নয় যে আমাদের রাষ্ট্র সিঙ্গাপুরের মতো হতে হবে, আমাদের রাষ্ট্র পশ্চিমাদের মতো হতে হবে। দেখুন, পশ্চিমে যারা বসবাস করে আমরা যাদেরকে পশ্চিমা বলে থাকি, ওয়েস্টার্ন সিভিলাইজেশন যেটাকে আমরা পশ্চিমা সভ্যতা বলে থাকি, তাদের চিন্তাধারা, তাদের মন মানসিকতা, তাদের ওখানকার পরিবেশ, তাদের ওখানকার মানুষ সব আলাদা। আপনি যদি এখন চান সেই সিস্টেমে বাংলাদেশ চলবে, বাংলাদেশকে ওইভাবে চালাইতে হবে, বাংলাদেশ কেন ওই জায়গায় যাচ্ছে না, এটা সম্ভব না ভাই। কারণ আমাদের এইখানের কালচার আলাদা, আমরা সংখ্যা গরিষ্ঠ মুসলমান, আমাদের এইখানে সম্প্রীতিটা বেশি, একজন আরেকজনকে খুব ভালো চোখে দেখে আমাদের এখানকার মানুষ। এবং আমরা জাতি হিসেবে একটু অন্যরকম, এই জন্য তাদের সভ্যতা রাতারাতি আমাদের সভ্যতা হয়ে যাবে, বিষয়টি এমন নয়। আমাদেরকে সেন্স করতে হলে সর্বপ্রথম আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো আমাদের স্বভাব চরিত্র, আমাদের ব্যবহারকে পরিবর্তন করতে হবে। যদি আমরা বলি, আমরা ফেসবুকে একটা ঘটনা দেখতে পাচ্ছি ইদানিং, এইটাকে আমরা যাচাই বাছাই না করেই কিন্তু আমরা সেটাকে শেয়ার করে দিচ্ছি। এটা মোটেও উচিত নয়। সে যতই বিখ্যাত ব্যক্তি হোক বা অখ্যাত ব্যক্তি হোক, কোনো ব্যক্তির পার্সোনাল বিষয় নিয়ে এইরকম শেয়ার করা মোটেও একজন ভালো চিন্তাশীল মানুষের কাজ নয়। সেজন্য আমরা কোনো কিছু শেয়ার করতে হলে আমরা আগে দেখব যে বিষয়টি, ইতিহাসটি আসলে সত্য কিনা, তারপর আমরা সেগুলোকে শেয়ার দিব, তাহলে সেটা হবে ভালো কাজ। আমরা যদি কোনো ঘটনা পাওয়ার সাথে সাথে শেয়ার করি তাহলে সেটি ভালো কাজ হবে না, আমরা আদর্শবান হব না এবং আমাদের রাষ্ট্র আদর্শ রাষ্ট্র হবে না। যেমনটি বলছিলাম যে ঘটনার কথা, যেটাকে আমরা শেয়ার দিচ্ছি, তো এই কাজগুলো আসলে আমাদের বন্ধ করা উচিত। আমাদের হিংসা কমিয়ে আনা উচিত, আমাদের ধৈর্যশীলতা বাড়িয়ে ফেলা উচিত যদি আমরা একটা আদর্শ রাষ্ট্র গড়ে তুলতে চাই এবং আমাদের পৃথিবীতে আমরা একটা সুন্দর বাংলাদেশ উপহার দিতে চাই পৃথিবীকে। তাহলে অবশ্যই আমাদেরকে পরিবর্তন হতে হবে। আমাদের সিস্টেম পরিবর্তন হওয়ার আগে আমাদের নিজেদেরকে ডেভেলপ করতে হবে। এরপর না হয় আমরা সুন্দর একটি দেশে পরিণত হব, আমরা সুন্দর পৃথিবীর ভিতরে অন্যতম মানচিত্রের অধিকারী হব, যেটা বাংলাদেশ হিসেবে পরিচিতি পাবে। যে কথাটি বলছিলাম সেটি হলো আমাদের ব্যবহারে পরিবর্তন আনতে হবে। ব্যবহারে পরিবর্তন কিভাবে আনতে হবে? সর্বপ্রথম যে কথাটি সেটি হলো জ্ঞানীদেরকে সম্মান করা শিখতে হবে এবং নিজেও জ্ঞানী হওয়ার চেষ্টা করতে হবে। নিজে জ্ঞানী হওয়ার চেষ্টা মানে এই নয় যে আপনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হয়ে যাবেন, আপনি অ্যারিস্টটল হয়ে যাবেন, আপনি সক্রেটিস হয়ে যাবেন, আপনি বিশিষ্ট দার্শনিক হয়ে যাবেন, না, মোটেও না। বিশেষ করে আমরা আমাদের যে কর্মকাণ্ডগুলো করে থাকি বর্তমানে, বিশেষ করে আমরা যে কাজই করি না কেন আমরা কিন্তু ফেসবুকে সেগুলোকে শেয়ার করে থাকি। তো এই শেয়ার করার ক্ষেত্রে আমাদেরকে একটু যাচাই বাছাই করতে হবে এবং কোন কাজটি করলে আমার প্রতিবেশী হোক বা অন্য মানুষ হোক আমার ব্যবহারের দ্বারা কষ্ট পাবে না, সেগুলো আমাদেরকে করা উচিত। এবং আরেকটি বিষয়, যে বিষয়টি আমি এখন আসতে চাচ্ছি, সেটি হলো বাংলাদেশের রাজনীতি।
বাংলাদেশের রাজনীতি নিয়ে আমার একটি ব্যাপক আপত্তি আছে, সেটি হলো আমরা সব সময় হিংসা করে থাকি। আমরা একটি দল, যদি আমি একটা দল রাজনীতি করি, একটা দলের রাজনীতি মনে করেন আমি করি, আমি আর একটা দলকে মোটেও সহ্য করতে পারি না, তাকে দমানোর জন্য যত প্রকার হিংসাত্মক কর্মকাণ্ড করা লাগে এবং তার প্রতি যদি আমার হাতও উঠাতে হয়, তাকে যদি মারতে হয়, হত্যা করতে হয়, আমরা তাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে মোটেও দ্বিধাবোধ করি না। এই জন্য কিন্তু আমরা স্বাধীনতার 53 বছর পরেও আমরা স্বাধীনতার স্বাদ পাই না, আমরা স্বাধীনতা কি বুঝি না, আমরা আমাদের জীবনকে উন্নত করতে পারি না শুধুমাত্র আমাদের হিংসার কারণে। তো আমাদেরকে এই হিংসাত্মক কাজ থেকে, ধ্বংসাত্মক কাজ থেকে বেরিয়ে আসতে হবে। আমাদেরকে ভালো কাজের অংশীদার হতে হবে। আমাদেরকে যেমন ভালো কাজের অংশীদার অনেকভাবে হওয়া যায়, যেমন গ্রামে গ্রামে আমরা স্বেচ্ছাসেবী টিম তৈরি করতে পারি। মনে করেন যে আমাদের এলাকায় দুর্যোগ কোন ধরনের, সেই ধরনের একটা টিম আমরা তৈরি করতে পারি। 10 থেকে 12 জনের একটা টিম আমরা তৈরি করতে পারি প্রত্যেকটি পাড়ায় পাড়ায়। এইভাবে আমরা একটি গ্রামে অন্তত মনে করেন যে 1000 লোক থাকে, সেখানে 5টি টিম যদি থাকে, 50 জন লোক যদি থাকে স্বেচ্ছাসেবী, যারা যে কোনো দুর্যোগের সময় সব সময় তারা এগিয়ে যেতে পারে, সেইটা কিন্তু আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য খুবই কার্যকরী হবে। এবং এই কাজগুলো যদি আমরা করি, তাহলে আমি মনে করি আমাদের দেশটি ইনশাল্লাহ অতি শীঘ্রই বিশ্বের একটি সেরা দেশে পরিণত হবে। মানুষ এখানে পিএইচডি করতে আসবে কিভাবে ভালো মানুষ হওয়া যায়। আমাদের দেশে একসময় মানুষ পিএইচডি করতে আসবে কিভাবে ভালো মানুষ হওয়া যায়। আমার কথা আজ হয়তো আপনাদের কারো কারো কাছে হাস্যকর লাগতে পারে, কারো কারো কাছে মনে হতে পারে যে আবল তাবল বকছি, কিন্তু বিষয়টি মোটেও এরকম নয়। প্রথম কথা হচ্ছে, দেখুন আমরা হচ্ছি মুসলিম এবং আমাদের নিজস্ব একটা কালচার আছে, বাঙালি কালচার, আমাদের একটা সংস্কৃতি আছে, নিজস্ব সংস্কৃতি। আমরা একটা সংস্কৃতি লালন করে থাকি এবং আমরা একই সাথে আমরা মুসলিম হওয়াতে আমরা মুসলিম যে ইসলামিক যে সংস্কৃতি আছে সেটাকেও আমরা লালন করে থাকি। তো ইসলামিক সংস্কৃতি এবং আমাদের কালচার, বাঙালি সংস্কৃতি, আমরা দুটোকে মিলিয়েই আমরা চলতে চেষ্টা করি এবং আমরা চলে থাকি। এজন্য অনেক সময় দেখা যায় অনেক বিভ্রান্তিমূলক কাজও আমরা করে থাকি। তো এই কাজগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, আমাদেরকে ভালো মানুষ হতে হবে এবং আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমি যেমনটি বলছিলাম যে রাজনৈতিক হিংসা, আমি একটা দল করি, আমার নিজের ভাইও যদি আর একটা দল করে, আমি তাকে সহ্য করতে পারি না, যে কাজগুলো মোটেও করা উচিত নয় এবং এই ধরনের চিন্তা ভাবনা মোটেও করা উচিত নয়। এবং এই হিংসা মানুষকে সব থেকে বেশি ধ্বংস করে দেয়, হিংসা। এবং এই রাজনৈতিক হিংসা সব থেকে বড় হিংসা। তার কারণ কি, রাজনৈতিক যে নেতাকে আপনি ফলো করেন, সেই নেতা আপনাকে ইনফ্লুয়েন্স করে তার চিন্তাধারাকে মেনে নেওয়ার জন্য। তো তার চিন্তাধারা যখন আপনার ভিতরে আপনি লালন করেন আপনার নেতার, তখন আপনার ভাইয়ের প্রতি আপনি বিদ্বেষ ছড়াতে, আপনার ভাইকে ঘৃণা করতে আপনি মোটেও পিছপা হন না, যেটি মোটেও করা উচিত নয়। একজন মানুষ একটা রাজনৈতিক দল করতেই পারে, এটা তার স্বাধীনতা। আপনি তার প্রতি বিদ্বেষ কেন ছড়াবেন? এই ধরনের ঘৃণার কাছ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এখন আমরা মনে করছি যে আওয়ামী লীগ যেন বাংলাদেশে আর রাজনীতি করতে না পারে। আমি ধরে নিলাম আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না, কিন্তু ভাই বাংলাদেশে মিনিমাম 18 কোটি মানুষ আছে এবং 18 কোটি মানুষের ভিতরে অন্তত মিনিমাম 3 কোটি হলেও যারা আওয়ামী লীগকে ভালোবাসে, আওয়ামী লীগের প্রতি যাদের বিশ্বাস আছে, আওয়ামী লীগকে যারা মনে প্রাণে বিশ্বাস করে এবং আওয়ামী লীগের প্রতি যাদের ঈমান আছে, ঈমান মানে হলো বিশ্বাস। তো যারা মনে করেন 3 কোটি আওয়ামী লীগ এখন বাংলাদেশে আছে, আপনি চাইলেই কি 3 কোটিকে ধ্বংস করে দিতে পারবেন? মোটেও নয়। এই ধরনের হিংসা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এই অমুক আওয়ামী লীগ করে কেন, অমুক জামাত ইসলাম করে কেন, অমুক বিএনপি করে কেন? আমরা মানুষ, আমরা বাংলাদেশি, আমাদের সকলকে একই সাথে বসবাস করতে হবে এবং সকলকে একই সাথে বসবাস করে আমাদের দেশটাকে সুন্দর এবং পৃথিবীর অন্যতম সভ্য একটি দেশে পরিণত করতে হবে। যেমনটি আমরা চাই স্বাধীনতার 53 বছর
এসে আমরা যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর বাংলাদেশ উপহার দিয়ে যেতে পারি, এবং পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মানুষ যেন আমাদের দেশে আসে শুধু কালচার শেখার জন্য, ভালো মানুষ হওয়ার জন্য। বিশেষ করে একটি ঘটনা যদি আমি এখন বলি, সাম্প্রতিক যে ঘটনা, সেটি হলো আমাদের বন্যার কথা যদি বলি, তাহলে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মানুষ মন্তব্য করছে। আমি মনে করেন যে আমি বিভিন্ন আমার কাজের সূত্রে, ব্যক্তিগত কাজের সূত্রে আমি আমেরিকানদেরকে খুব বেশি ফলো করে থাকি। আমি আমেরিকানদের সাথে কাজ করি এক কথা বলতে গেলে। তো সেই জায়গায় তারা অনেকেই বিস্মিত হচ্ছে যে বাংলাদেশের মানুষ এতটা দয়ালু এবং এতটা মানে কি বলবো, মানে আবেগপরায়ণ। কিভাবে আবেগপরায়ণ বলছে তারা, মানে বিশেষ করে ওয়েস্টার্ন যারা বাস করে তাদের কিন্তু আবেগটা অনেক কম থাকে। আমরা জানাম যেরকম আমাদের ফেনীতে বন্যা হয়েছে, সেখানটায় বন্যা হওয়ার পর আমাদের দেশের মানুষ যেভাবে এগিয়ে গিয়েছে, কোনো ধর্ম বা বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ যেভাবে সেখানে সাহায্য করছে। আপনারা জানেন যে কোটি কোটি টাকার, শত শত কোটি টাকার সাহায্য কিন্তু মানুষ সেখানটায় করছে। তো এই যে ইউনিটি আমরা দেখিয়েছি, এইরকম একটা ইউনিটি তৈরি করে আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। এর জন্য দরকার আমাদেরকে সুন্দর মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। আমাদের থেকে দুর্নীতি এবং চুরি করার যে অভ্যাসটা আমাদের আছে, এই ধরনের অভ্যাস থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। যদি আমরা এই ধরনের অভ্যাস থেকে বেরিয়ে আসতে পারি, বিশ্বাস করুন আমরা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ জাতি হিসেবে পরিগণিত হব, এবং পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মানুষ আমাদের এখানে আসবে আমাদেরকে দেখে শেখার জন্য। যে মানুষ আসলে কিভাবে গড়ে তোলে সেটা তোমরা বঙ্গদেশে গেলে দেখতে পারবা, যেটা আমি আশা করি। এবং যারা আমাদের এই বাংলাদেশের এখন নেতৃত্ব নিয়েছে তাদেরকে নিয়ে এখন আমি একটু কথা বলি। যেমনটি বলছিলাম প্রথমেই, যে বাংলাদেশকে নিয়ে যারা এখন নেতৃত্ব দিচ্ছে তারা প্রতিটি মানুষই অত্যন্ত সূক্ষ্ম শান্ত মেধার অধিকারী। আপনি চিন্তা করুন, শুধু গরম বক্তৃতা দিয়ে আসলে রাজনীতি করা যেতে পারে বঙ্গদেশের প্রেক্ষাপটে, কিন্তু দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে না। কারণ দেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে অবশ্যই আপনাকে ঠান্ডা মাথায়, আপনাকে দর্শনের জ্ঞান রাখতে হবে, আপনাকে ধর্মের জ্ঞান রাখতে হবে, আপনাকে জিওপলিটিক্সের জ্ঞান রাখতে হবে, আপনাকে মানসিক জ্ঞান রাখতে হবে, যে মানুষকে বোঝার জ্ঞান, সেই জ্ঞান রাখতে হবে। এই সকল জ্ঞান যদি কোনো মানুষের ভিতর থাকে এবং সেই মানুষ যদি রাষ্ট্র পরিচালনা করে থাকে, তাহলে একটা আদর্শ রাষ্ট্র আমরা গড়ে তুলতে পারবো। আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি, আলহামদুলিল্লাহ সব মিলে সুস্থ আছি। আপনার আরো সুস্থতা কামনা করছি কোহিনুর ভাই, ধন্যবাদ আপনাকে। তো যেমনটি বলছিলাম, বাংলাদেশকে যারা আজ এগিয়ে নিয়ে যাচ্ছে তাদেরকে আপনারা চিনতে চেষ্টা করুন, এরপর না হয় আপনারা সমালোচনা করুন। একটি সমালোচনা দেখছিলাম যে কেউ একজন বলছিল যে তারা ইংরেজি বলতে পারে না। ভাই, ইংরেজি দিয়ে আপনি উন্নত করতে পারবেন না, আপনি ইংরেজি দিয়ে আপনার দেশ উন্নত হবে না। ইংরেজি দিয়ে আপনি ব্যক্তিগত উন্নয়ন করতে পারেন। আপনি যদি একজন ফ্রিল্যান্সার হন তাহলে মাস্ট বি আপনাকে ইংরেজি শিখতেই হবে। আপনি ইংরেজি শিখে আপনার ক্লায়েন্টকে পটায় তারপর আপনার কাজটা নিতে পারবেন। পটায় বলছি কেন, কারণ বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং করা অনেক কঠিন একটি জব, এবং আপনাকে একটা জব পাইতে হলে অবশ্যই আপনাকে পটাইতে হইবে। তো পটানো ছাড়া কোনো উপায় নাই। এর জন্য অবশ্যই আপনাকে ইংরেজিতে ভালো জ্ঞানের অধিকারী হতে হবে। তার জন্য অবশ্যই আপনাকে ইংরেজি শিখতে হবে। কিন্তু আপনাকে রাষ্ট্র পরিচালনা করতে হলে যে ইংরেজি শিখতে হবে, এই ধারণা সম্পূর্ণটাই ভুল, এবং আপনি ভুলের জগতে আছেন। আমি যে ভুল করি এটা আমরা মেনে নিতে পারি না। সব থেকে অন্যতম বড় একটি সমস্যা, আমরা আমাদের ভুলগুলোকে মেনে নিতে পারি না। এই জন্য আমরা আমাদের আবেগ, আমরা আমাদের অহংকারে ডুবে যাই এবং অন্যের প্রতি আমরা হিংসা করে থাকি। অহংকার আমাদের ভিতরে কিভাবে কাজ করে দেখুন। দীর্ঘদিন যদি আমরা একটা অহংকার পুষে থাকি আমাদের হৃদয়ের ভিতরে, তাহলে আমাদের মস্তিষ্ক, আমাদের হৃদয় সবসময় হিংসাত্মক আচরণ করার জন্য আমাদেরকে উদ্বুদ্ধ করে থাকে। এই জন্য আমরা অনেক সময় হিংস্র হয়ে
আমার ভাই বিপরীত মতের অধিকারী হওয়া সত্ত্বেও, যদিও বা আমার আপন ভাইও হয়, আমরা তাকে বিভিন্ন ধরনের আক্রমণ করতে মোটেও পিছপা হই না এবং আমরা তাদেরকে অন্যায় আক্রমণ করে থাকি। তো আমাদের এই নতুন বসন্তকে যদি জাগ্রত করে রাখতে হয়, যদি সমুন্নত রাখতে হয়, সর্বপ্রথম আমাদেরকে যেটা করতে হবে, আমাকে আপনাকে প্রত্যেককেই সুন্দর মানসিকতার অধিকারী হতে হবে। সুন্দর যে হিংসা যেটা আমি বলছি সেটাকে পরিত্যাগ করতে হবে। এবং আমি আরেকটি কথা যেটা বলেছি সবথেকে গুরুত্বপূর্ণ, যে আপনি চাইলেই বাংলাদেশের 3 কোটি আওয়ামী লীগকে নিঃশেষ করে দিতে পারবেন না। আমি ধরে নিচ্ছি 3 কোটি, হয়তো মেবি সেটা 4 কোটি হতে পারে বা সামথিং 4 কোটি প্লাস হইতে পারে, আর সামথিং লাইক দ্যাট, এরকম কোন একটা কিছু হবে। কিন্তু আপনি তাদেরকে, তারা যে আওয়ামী লীগে ইমান এনেছে সেই ইমানকে আপনি নষ্ট করতে পারবেন না। আপনি কি করতে পারবেন? তাদের সাথে মিশতে পারবেন, তাদেরকে বোঝাইতে পারবেন যে ভাই এইটা না এইটা করো, এইটা না এইটা করলে ভালো হবে, এইটা করলে দেশের ভালো হবে, কোনটা করলে দেশের ভালো হবে। সেই কাজগুলো যদি আমরা করি তাহলে আমরা একটা সুন্দর দেশে পরিণত হতে পারবো এবং আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের জন্য সম্ভব হবে এবং সহজ হবে, যেমনটি আমি বলছিলাম। তো নতুন বসন্তকে বাঁচিয়ে রাখতে হলে এই বসন্তের প্রজাপতিদেরকে অবশ্যই সুন্দর চরিত্রের অধিকারী হতে হবে, জ্ঞান অর্জন করতে হবে এবং বিশেষ করে হিংসাকে দূর করতে হবে। একটা বিষয় দেখুন, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, তারাও কিন্তু আমরা যে কাজগুলো করেছি বন্যার সময়, আমরা যেভাবে এগিয়ে গিয়েছি আমাদের ভাইদের জন্য, তারা কিন্তু ব্যাপক প্রশংসা করছে। তারা কিন্তু আমাদের শত্রু এবং তারা কিন্তু আমাদের শত্রুভাবপূর্ণ, আমাদের সাথে সেরকম ব্যবহারই করে থাকে, কিন্তু তারা আমাদের এই কাজগুলোর কিন্তু ব্যাপক প্রশংসা করছে। তো এইরকম প্রশংসা সারা বিশ্বের মানুষদের কাছ থেকে আমরা পেতে চাই। আমরা ভালো মানুষের রূপান্তরিত হতে চাই এবং আমি যেটি বলছিলাম, আমাদেরকে ছোট ছোট টিম গঠন করা উচিত। আমাদের গ্রাম, যখন এই কথাটা আমি কেন বলছি, এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কেউ একটু চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন, আপনার গ্রামে যখন এরকম ছোট ছোট অনেকগুলো সংগঠন থাকবে, অনেকগুলো টিম থাকবে, সেই টিমগুলো যখন আপনার গ্রামে থাকবে তখন আপনার গ্রামের ভিতরে সহানুভূতি এবং সৌহার্দ্য, যেটা ভ্রাতৃত্ববোধ, এইটা ঠিক থাকবে। আর এইটা যখন ঠিক থাকবে তখন ভিলেজ পলিটিক্স, অর্থাৎ আওয়ামী লীগ, বিএনপি, যে দলই রাষ্ট্রীয় ক্ষমতায় যাক না কেন, তখন আপনার ভিলেজের ভিতরে কোনো অশান্তি সৃষ্টি হইবে না। আপনার ভিলেজ, আপনার গ্রামটি সুন্দরভাবে চলবে এবং আপনিও শান্তিতে বসবাস করতে পারবেন। এইভাবে যদি আমরা বাংলাদেশটাকে বিল্ড করতে পারি, যে গ্রামে শান্তি স্থাপনকারী টিম তৈরি করতে পারি, সে যে দলেরই হোক না কেন। মনে করেন আমার একজন ভাই ও জামাত ইসলাম করে, আমি বিএনপি করি এবং আরেকজন আওয়ামী লীগ করে, আমরা 3 ভাই। তো আমরা 3 ভাই, ধরে নিচ্ছি আমরা 3 ভাই গ্রামের 3 মাথায় বসবাস করি। তো আমরা যখন গ্রামের কোনো উন্নয়ন কাজ করব, যে সরকারি ক্ষমতায় আসুক, আমাদের 3 ভাই একত্রে থেকেই আমরা সেই কাজগুলো করব। তো এইভাবে যখন আমাদের গ্রামে অনেকগুলো ভালোবাসার টিম থাকবে, তখন সেই গ্রামে কোনো ধরনের অরাজকতা হবে না, সেই গ্রামে চুরি বন্ধ হয়ে যাবে, সেই গ্রামে ডাকাতি বন্ধ হয়ে যাবে, সেই গ্রামে ইভটিজিং বন্ধ হয়ে যাবে, সেই গ্রামে না খাওয়া মানুষ পাবেন না, সেই গ্রামে আপনি পাবেন না কোনো মানুষ যে আশ্রয়হীনতায় ভুগছে, বস্ত্রহীনতায় ভুগছে বা অনাহারে ধুকছে, এরকম কোনো মানুষই আপনি পাবেন না এই রকম গ্রামে। সেরকম আদর্শ গ্রাম আমাদেরকে তৈরি করতে হবে। সেই আদর্শ গ্রাম তৈরি করতে গেলে অবশ্যই আমাদের বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ, হতে পারে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, হতে পারে আওয়ামী লীগ, জামাত, বিএনপি, সে যে দলেরই হোক না কেন, আমাদেরকে যদি ভিলেজটাকে, সিস্টেমটাকে যদি ঠিক করতে পারি, আমরা যদি নিজেরা ঠিক হই, তাহলে বিশ্বাস করুন ভাই, আমি যে তত্ত্বগুলো আপনাকে দিচ্ছি এগুলো একান্তই আমার ব্যক্তিগত চিন্তা, আপনাকে যে মেনে নিতেই হবে তেমনটি আমি বলছি না। কিন্তু আপনি যে একটু বুঝুন, আপনি একটু ধৈর্য ধরে শুনুন আমার কথাগুলো, হয়তোবা আমার কোনো কথা আপনার ভালো লাগতে পারে। যেমনটি আমি বলছি, ভিলেজকে, কোনো গ্রামকে কিভাবে আদর্শ গ্রাম হিসেবে রূপান্তর করা যায়, যে তত্ত্বটা আমি দিলাম সেটি হলো, আদর্শ গ্রাম তৈরি করতে গেলে আমাদের গ্রামে মনে করুন যে 2000 সদস্য আছে, সেই 2000 সদস্যের মধ্যে অন্তত 10টি টিম আমরা তৈরি করব। আমাদের গ্রামকে যদি আদর্শ গ্রাম তৈরি করতে হয়, 10টি টিম আমরা তৈরি করব। 10টি টিমে 10 10 100 জন লোক থাকবে আমাদের গ্রামের বিভিন্ন পাড়ায় পাড়ায়, বিভিন্ন
মহল্লায় যে আমাদের 100 সদস্য থাকবে, সেই 100 সদস্য সে আওয়ামী লীগের হতে পারে, বিএনপির হতে পারে, জামাত ইসলামের হতে পারে, বা অন্য যে কোনো রাজনৈতিক দলের হতে পারে, যে কোনো ধর্মের লোক হতে পারে। এই 100 জন সদস্য যদি আমাদের গ্রামে থাকে, সে প্রবীণ হতে পারে, সে নবীন হতে পারে, সে মধ্যবয়স্ক হতে পারে, সে কিশোর হতে পারে, যে কেউ আমাদের ওই 100 জন সদস্যের ভিতরে থাকতে পারে। এটা কোনো সমস্যা না। আমাদের সমস্যা হলো এই 100 জন সদস্যকে নিয়ে আমরা সুন্দর একটি আদর্শ গ্রাম তৈরি করব, এবং এই আদর্শ গ্রাম তৈরি হতে হতে আমাদের দেশটাই একদিন আদর্শ দেশ হয়ে যাবে। আমাদের ভিতরে কোনো হানাহানি থাকবে না। যেমনটি আপনি পশ্চিমা সভ্যতায় দেখেন যে সেখানে যে সরকারি ক্ষমতায় যাক না কেন, বিরোধী দলের পরে কোনো দমন নিপীড়ন হয় না, যেটা আমাদের দেশে হয়ে থাকে এবং সাবকন্টিনেন্টে এরকম একটা প্রচলন আছে। বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, এইসব দেশে, মালদ্বীপ, ভুটান, নেপাল, এইসব দেশে অন্য বিরোধী দল ক্ষমতায় গেলে অন্য দল যে থাকে তাদের প্রতি দমন নিপীড়ন বেড়ে যায়, নির্যাতন বেড়ে যায়। তো আমি যে কথাটি বলছিলাম ভাই, আমরা যদি আমাদের গ্রামটাকে আদর্শ গ্রামে রূপান্তর করতে পারি, এবং আদর্শ গ্রামে রূপান্তর করার সূত্রটা কি, যেটি আমি বললাম, যেটি আমার এই একান্ত ব্যক্তিগত চিন্তা, সেটি হলো আমাদের গ্রামে 100 জনের একটা টিম তৈরি করতে হবে, যারা আমাদের গ্রামটাকে সামগ্রিকভাবে নিয়ন্ত্রণ করবে। যেমন চোর, ডাকাত, অত্যাচার, অন্যায় কেউ আমাদের গ্রামে করতে পারবে না। এই ধরনের একটা টিম থাকলে কেউ এই ধরনের কাজ করার সাহস পাবে না, এবং এই ধরনের কাজগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে এবং আমাদের গ্রামটা আদর্শ গ্রামে রূপান্তরিত হয়ে যাবে। এইভাবে যখন বাংলাদেশের প্রতিটি গ্রাম আমার এই তত্ত্বগুলো অনুযায়ী চলবে, সেক্ষেত্রে দেখা যাবে আমাদের দেশের যে দলই রাজনৈতিক ক্ষমতায় আসুক, ঘুরে ফিরে একই কথা আমি বলছি, তাহলে আমাদের ভিতরে কোনো সমস্যাই আর থাকবে না। আমরা আওয়ামী লীগকে এরকম সুন্দর চোখে দেখতে পারবো, জামাতকে সুন্দর চোখে দেখতে পারবো, বিএনপিকে সুন্দর চোখে দেখতে পারবো। কারোর প্রতি আমাদের কোনো যে ক্ষোভের দৃষ্টিতে আমরা কারোর প্রতি তাকাবো না। তো এইভাবে সমাজ সেবা সংগঠন করে আমাদের দেশকে সুন্দর একটা রাজনৈতিক পরিবেশ আমরা উপহার দিতে পারি। ভাই, যে দলই করো না কেন, তুমি আমাদের গ্রামকে আগে ভালোবাসতে হবে, গ্রামকে আগে রক্ষা করতে হবে। সেই জন্য আমাদের যা যা করা লাগে আমরা সেটাই করব। তো এইভাবে আমরা গ্রাম উন্নয়ন কমিটি করে অথবা গ্রাম সমাজসেবামূলক কোনো সংগঠন করে এই ধরনের কাজ আমরা করতে পারি। আমি যে থিওরিটা দিলাম, আপনার প্রতিটি মহল্লায় 10 জন করে সদস্য থাকবে, এই 10 জনের কাজ থাকবে, তাদের আন্ডারে আমরা সেট করে দিব যে এই 10 জনের আন্ডারে মনে করেন যে 100টা ফ্যামিলি না, 20টা ফ্যামিলি থাকবে। 10 জনের আন্ডারে 20টা ফ্যামিলি থাকবে। এই 10 জনে 20টা ফ্যামিলি দেখাশোনা করবে যে তাদের কি ধরনের সমস্যা হচ্ছে, তাদের ছেলে মেয়ের লেখাপড়া থেকে শুরু করে তাদের যে কাজকর্ম, তাদের পেশা, তাদের যে বাড়ি ঘর, তাদের বসতি, এবং এই 10 জনের ভিতরে দেখুন, এই চিন্তাগুলো যদি আমরা মেনে নিই এবং এই কাজগুলো যদি আমরা করি, বিশ্বাস করুন ভাই, বাংলাদেশে আওয়ামী লীগ, বিএনপি, এই যে মারামারি, দাপাদাপি, এগুলো থাকবে না, এবং আমরা একটা সুন্দর আদর্শ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ রাষ্ট্র হিসেবে পরিগণিত হব। আমার এই লাইভটিকে যারা দেখছেন, দয়া করে শেয়ার করে দিবেন, যাতে আমার এই চিন্তাধারাগুলো অন্য মানুষের কাছে পৌঁছে যায়, যে না, অমুক একটা ছেলে এই ধরনের কথা বলছে। অনেকে ভাববে যে পাগলের প্রলাপ বকছে। না ভাই, পাগলের প্রলাপ না। আপনি আমার কথাটাকে একটু চিন্তা করে এরপর দেন আপনি যে কোনো কথা বলতে পারেন। আপনি আমার কথাগুলোকে একটু বিশ্বাস করুন, একটু চিন্তা করুন যে আসলে আমি যে কথাগুলো বলছি এগুলো কতটুকু যৌক্তিক। যদি আমরা সমাজ সেবা সংগঠন গড়ে তুলি গ্রামে, গ্রাম সেবা সংগঠনের নাম হবে কি গ্রাম সেবা সংগঠন, যে প্রতি 10 জনের আন্ডারে থাকবে কয়টা লোক, 20টা ফ্যামিলি থাকবে। এই 20টা ফ্যামিলিকে তারা দেখাশোনা করবে, সার্বক্ষণিক মনিটরিং এর ভিতরে রাখবে, এবং তারা কোথায় ময়লা ফেলবে, গ্রামে তারা কোথায় ময়লা ফেলবে, তাদের রাস্তাঘাট কেমন হওয়া চাই, এই বিষয়টিও আমরা নিয়ন্ত্রণ করতে পারবো যদি আমরা এই ধরনের সমাজ সেবা সংগঠন, গ্রাম সেবা সংগঠন করে থাকি। বিশ্বাস করুন, আমরা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সেরা জাতি হব যদি আমাদের অহংকারকে দূরে ঠেলে দিয়ে আমরা আমাদের সামাজিক সংগঠন, সামাজিক কাজগুলো করে থাকি। বিশ্বাস করুন, এই যে আমাদের জাকাতের যে সিস্টেম আছে, আমরা ওই 10 জনকে দিয়ে আমাদের ওই এলাকার জাকাতটাকে সুন্দরভাবে মেইনটেন্স করে আমরা আমাদের গ্রামের যে অসহায় দরিদ্র আছে, সে যে শ্রেণীর লোকই হোক না কেন, আমরা কিন্তু আমাদের দেশটাকে ডেভেলপ করতে পারবো। এই থিওরি আজ এ পর্যন্তই।
অন্য কোনো আলোচনা পরবর্তীতে আপনাদের সামনে নিয়ে আসব, এবং এই ভিলেজ কিভাবে উন্নয়ন করা যায়, আমাদেরকে কিভাবে উন্নয়ন করা যায়, এই ধরনের চিন্তা ভাবনাই নিয়ে আপনাদের সামনে আসবো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। সকলে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ। এবং বেশি বেশি করে আমাদের এই ভিডিওটি শেয়ার করে দিন, যদি অনেক বেশি মানুষ আমাদের এই থিওরিটা সম্পর্কে জানতে পারে। আল্লাহ হাফেজ।